এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে উপকূলে। আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঝড়টি। এর প্রভাবে পটুয়াখালী সহ উপকূলের কয়েক জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেড়েছে বাতাসের গতিবেগ। সাগর উত্তাল থাকায় মংলা ও পায়রা বন্দরে 7 এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 6 নম্বর বিপদ সংকেত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল 10টা নাগাদ প্রবল আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসায় রাতের মধ্যেই সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। গতকাল মধ্যরাতে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সর্বনিম্ন 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। অনেক কাছাকাছি চলে আসছে আসলে এটা সেহেতু এটা আমরা যে আশঙ্কা করছি এটা প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অতি প্রবল হওয়ার আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে। এটা যেহেতু সুন্দরবনের উপর দিয়ে ওই দিক দিয়ে যাবে উপকূল এবং ওয়েস্ট বেঙ্গলটা। এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রিমালে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলাগুলোতে জলোচ্ছ্বাস হতে পারে 8 থেকে 9 ফুট উচ্চতায়। এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেওয়া হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব তা এর মধ্যে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে মধ্যরাতের পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে এখন সেই মুষলধারে বৃষ্টি নেই, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া বাতাসের গতিবেগও বেড়েছে। আমি এখন রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, সেখানে কিন্তু বাতাসের গতিবেগ বেড়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু এখন জোয়ার চলছে, ফলে যে সাগরটি উত্তাল অবস্থাতে রয়েছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়টি, এখানে যারা উপকূলীয় এলাকার বাসিন্দা রয়েছেন তারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। তারা বলছেন যে যখন ঘূর্ণিঝড় আরো প্রকট আকারে উপকূলের দিকে ধেয়ে আসবে অথবা এই পটুয়াখালীতে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এবং এর আশেপাশে আশ্রয় কেন্দ্রে যাবেন কিনা। একটি বিষয় তারা বলে থাকেন যে তাদের গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, এছাড়া অন্যান্য সম্পদ রয়েছে, এগুলো ছেড়ে মূলত তারা আশ্রয় কেন্দ্রে যেতে চান না। তবে যেহেতু আশ্রয় কেন্দ্রে যেতে চান না, সেহেতু একটি ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই পটুয়াখালীতে মোট 22 কিলোমিটার বেড়িবাঁধ সেটি ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। ফলে যারা বসবাস করছেন এই বেড়িবাঁধ এর আশেপাশে তারা কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ বলা হয়েছে যে 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে যদি পানি প্রবেশ করে লোকালয়, সেখানে কিন্তু একটি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো কাকলি, মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবং আজকে সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়ের যে মূল যে কেন্দ্র সেটি আবহাওয়া রিমেলের যে প্রভাব ভোর থেকেই শুরু হয়েছে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় এবং বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনি এবং শ্যামনগরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে উপকূলের যে বেড়িবাঁধগুলো, এই বেড়িবাঁধগুলো কিন্তু জরাজীর্ণ এবং বিপদাপন্ন। এই যে বৃষ্টি হচ্ছে, মাটি নরম হয়ে যাবে এবং যখন আঘাত হানবে এই রেমাল, তখন কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে যদি জলোচ্ছ্বাস হয় কিংবা বেড়িবাঁধ উপচে পানি পড়ে, তাহলে কিন্তু এই বেড়িবাঁধগুলো রক্ষা করা সহজ হবে না, খুবই কঠিন হয়ে যাবে, বেড়িবাঁধগুলো ভেঙেই যাবে। সেক্ষেত্রে কিন্তু গ্রামকে গ্রাম প্লাবিত হবে, মানুষের কৃষি জমি, ঘের সব কিছু কিন্তু ঘরবাড়ি প্লাবিত হবে, মানুষ কষ্টে মধ্যে পড়বে। আমি এখানে একজন স্থানীয় মানুষকে যুক্ত করছি যে আপনাদের এখানে কিভাবে প্রস্তুতি নিয়েছেন এই রেমাল মোকাবিলায়? আমরা আসলে অত্র এলাকায় আমরা সুশীল 33 বছর ধরে কাজ করি। বর্তমানে আমরা এই যে ঘূর্ণিঝড়ের সংকেত শোনার পরে এখন 7 নম্বর সংকেত চলছে।
আমরা মাইকিং করতেছি এলাকায় এবং বিশেষ করে ভলেন্টিয়ারদেরকে প্রস্তুত রাখেছি। প্রশাসনের সাথে সহযোগিতা করে সরকারি পর্যায়ে এবং বেসরকারি সংস্থা আমরা সব ধরনের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, বাগেরহাট ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে উদ্বিগ্ন উপকূলীয় এসব এলাকার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যার পর রূপ নেয় ঘূর্ণিঝড় রিমাল। এর মূল অংশ রোববার ভোর থেকে ভারতের পশ্চিমবঙ্গের সাগর, আইল্যান্ড এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির 70% বাংলাদেশ এবং 30% ভারতে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি চূড়ান্তভাবে আঘাত হানতে পারে রোববার সন্ধ্যার মধ্যে। যেহেতু রেমাল মোটামুটি আমাদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, সুতরাং এখন আমাদের কালক্ষেপণের সময় নেই। আমরা সমস্ত শক্তি নিয়ে এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা যাওয়ার সম্ভাবনা। তখন আপনার 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরো বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে দফায় দফায় সভা হয় সচিবালয়ে। ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টিপাতে ভূমিধস হতে পারে পাহাড়ি এলাকায়। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উপকূলের মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে 4000 আশ্রয় কেন্দ্র, থাকবে 80,000 স্বেচ্ছাসেবকও। এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল ল্যান্ডস্লাইড দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা। ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে উপকূলবাসীকে আহ্বান জানিয়েছে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন। সরকার অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্র গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি ও দুর্বৃত্তায়ন এবং সরকারদলীয় এমপির নৃশংসভাবে হত্যাকাণ্ডের দায়িত্ব সরকার ও সরকারি দলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দমন করে শাসন করতে যেয়ে সরকারের ভিতর বাইরের অসংখ্য অপরাধী দুর্বৃত্তদের জন্ম দেওয়া হয়েছে। তারা বলেন, সরকার ও সরকারি দল আজ এই রকম শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনম্যান্ডেটহীন ড্যামি সরকারের বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। শনিবার বিকেলে খুলনা নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি মঞ্চে নেতারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চিত অন্ধকারে নিপতিত করেছে, দেশকে ক্রমান্বয়ে অকার্যকারী করে তুলেছে। তারা বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো নিদান সরকারের কাছে নেই। তারা বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে এক অশুভ আত্মাত গড়ে তুলেছে এবং দেশকে বিপাকে এবং বিপদের মুখে নিক্ষেপ করেছে। তারা বলেন, কর্তৃত্ববাদী শাসন দেশের রাজনৈতিক নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তা নিপতিত করেছে। এ দেশের জনগণ কোনো শক্তিশালী আধিপত্য ও দখলদারিত্ব বরদাস্ত করবে না।